অনেক ভাইরাল হওয়া একটা কন্টেন্টের একটু ডায়লগ শুনতে চাই। নাইম, তুই এখনো থামলি না? এখনো দুষ্টামি করতেছস? তিনজনের মধ্যে কে বেশি ভুল করে? তিনজনের মধ্যে ভুল বেশি আমার হয়। কোন কমেন্টটি আপনাকে খুবই নাড়া দিয়েছে, যে এমন কোন কমেন্ট আছে? আমার কারণে আমার হাজবেন্ড মারা গেছে। আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে কথাটা বলি, আমার 2 বাচ্চা অনেকটা ভেঙে পড়ছে। তবু কি ভুলে থাকা যাচ্ছে? এটা তো কখনোই সম্ভব না। এই সময়টা আর ওই সময়টার মধ্যে কিভাবে নিজেকে সামলাচ্ছেন? যার হারায় শুধু সেই বুঝে। যদি আপনাকে বলা হয় আপনার হাজবেন্ডের কাছে আপনি চিঠি লিখবেন এবং সেটা তার কাছে পৌঁছাবে, আপনি কিভাবে সেটা বর্ণনা করবেন? তাকে একটা কথাই বলতাম যে তাকে আমি অনেক মিস করি এবং তাকে অনেক ভালোবাসি। কেমন আছেন নীলুফার আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনার জীবনের কথাগুলো, জীবন থেকে নেওয়া কথাগুলো শুনতে পাবো। আপনার যে পেজটা রয়েছে নীলাস খাবার দাবার, নীলাস খাবার দাবার, সেখানে তো নামটি শুনলেই কিন্তু মানুষ মনে করবে যে এখানে খাবারের কন্টেন্ট তৈরি করা হয় বা রান্নার কিছু দেখানো হয়। এই নামটা কেন বা কবে থেকে শুরু করেছিলেন? আমরা যখন কন্টেন্ট তৈরি করি তখন শুরুতে আমরা শুরু করছিলাম রান্না দিয়ে। যখন দেখছি যে রান্নাতে কোনো ভালো পাচ্ছি না, সাড়া পাচ্ছি না, তখন চলে গেছি যে ব্লগ করছিলাম। তখন সেটা তো খুব একটা ভালো পাচ্ছি না, কিন্তু নামটা তো তখনই দিয়ে ফেলছিলাম যে নীলাস খাবার দাবার, যে আমরা খাবার দাবার তৈরি করব। কিন্তু পাবলিক তো নিচ্ছে না। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, পাবলিক যেটা নেয় আমরা কিন্তু সেটাই করতে চেষ্টা করি। একটা জায়গা আসলে নীলুফার থেকে নীলা, নীলা আসলে হচ্ছে কি আমার নীলুফার ইয়াসমিন, এটা হচ্ছে আমার স্কুল নাম, তারপরে বা একটা সার্টিফিকেটের নাম। কিন্তু এমনি হচ্ছে যে আমি নিকনেম হচ্ছে আমার নীলা, যেটা আমাকে সবাই বলে ডাকে আর কি। এই জন্য সবাই এমনি ওই ছোট নামটা দিয়েই ডাকে, কিন্তু আসলে আমি ওই যে নীলাস নীলাস যাইয়া নীলাস লাগানো হয়েছে আর কি। যেহেতু অনেক কথায় আছে যে নীলা সবার সয় না, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে বেশ সয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি মনে করি যে এটা আমার কাছে খুবই ভালো লাগার একটা নাম, আমার কাছে খুবই ভালো লাগছে বা ভালো লাগে, এবং কি সবাই আমাকে এই নামে চিনে। ছিলেন একজন সহজ সরল একজন গৃহিণী, কখনো ভেবেছেন যে এরকম করে ক্যামেরার সামনে এসে কন্টেন্ট? কখনো ভাবি নাই। এটা যে কিভাবে কি হয়েছে আমি নিজেও মানে মাঝে মাঝে অবাক হই। আসলে হয়েছে কি, আমি আসলেই সহজ সরল একজন গৃহিণী ছিলাম। তো যখন করোনা আসছিল, তো তখন তো অনেকের চাকরি যায় আসে, এরকম একটা অবস্থায় পড়ে গেছিল, আর ঘরবন্দি অনেক মানুষ হয়ে গেছে। তো কিছু একটা করি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে কিছু একটা করি, কি করা যায়। তখন যায় একটা পেজ খোলা হয়েছে, ইউটিউব চ্যানেল। প্রথমে আমি ইউটিউব চ্যানেলটাই খুলছিলাম, তো ওখানে মাশাআল্লাহ ভালো পাইছিলাম। পরে দেখলাম যে না, ফেসবুকেও ভালো চলতেছে, তা তখন যাই ফেসবুক আইডিটাও খুলি। এরপর থেকে যে আস্তে 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 করে কখন যে আমি এ পর্যন্ত চলে আসছি, আজকে আমার 8 লাখ প্লাস ফলো আমার নীলাস খাবার দাবারে, এবং কি আমার ইউটিউব চ্যানেলে আমার সিলভার প্লে বাটন আছে, আর খুব তাড়াতাড়ি মনে হয় 2 লক্ষ সাবস্ক্রাইব হবে। বাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আমি দেখি যে ওখানে মানে যখন আপনার পেজটা আমি ফলো করছিলাম তখন দেখলাম যে আপনি 2 ছেলেকে নিয়ে কন্টেন্ট তৈরি করছেন। আপনার 2 ছেলে সম্পর্কে একটু জানতে চাইবো, এবং ওরা যখন আপনার মানে কো অ্যাক্টর এখন আপনার, তো ওরা কি রকম করে আপনাকে সহযোগিতা করে দুজনের অভিনয় নিয়ে, এই বিষয়গুলো একটু শুনি। আমার ছেলেদের কথা যদি বলতে হয়, এটা আমি সব সময় বলি, আজও বলতাছি, আমি মনে হয় আল্লাহর কাছে এমন কোনো পণ্য করছি যার কারণে আমার 2 ছেলে আমার সন্তান হিসাবে আল্লাহ আমাকে দিছে। আর ওদের কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। মানে আমার লাইফে মনে হচ্ছে যে মানে একটা গড গিফট থাকে না, এটা হচ্ছে আমার সন্তান। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এরকম 2টা সন্তান পাইছি, আর হচ্ছে যেন সারা জীবন এমনই থাকে সেজন্য। তো ওরা আমাকে যথেষ্ট পরিমাণ, আজকের যে আমাকে যারা চিনতেছে, এটার পিছনে একমাত্র অবদান আমার 2 ছেলের। ওরা আমাকে মানে হাতে কলমে যেরকম গড়ায়, এরকম গড়াইছে। অনেক সময় আমরা যেরকম মা হইছি, আমরা কিন্তু সন্তানকে, হ্যাঁ মানে অনেক সময় আমরা আচ্ছা সন্তানকে মানে করি, গড়ে তুলি, কিন্তু ওরা ওরকম করে আমাকে গড়ে তুলছে, গড়ে তুলতেছে, আজও করতেছে। এই যে আপনি দেখলেন এখানে বসছি, মা আপনাকে এইভাবে বসলে, এই শাড়িটা পরলে, একটা অনুষ্ঠানে গেলে কোথায় কি সাজ নিতে হবে, কোথায় কি করতে হবে, সব কিন্তু আমার বাচ্চাদের জন্য।
আজকে আমি এখানে আসছি। অনেকে আমাকে বলে, আপনি হয়তো জানেন আমার হাজব্যান্ড মারা গেছে, অনেকে আমাকে বলে আমি পর্দার ভিতরে চলে যাই, কিন্তু এটা তো লাইফ না। আমার বাচ্চারা কতদিন হলো মারা গেছেন তিনি? 4 মাসের বেশি হয়েছে, 4 মাসের বেশি হয়েছে আমার হাজব্যান্ড মারা গেছে। তো আমি জানি যে আমার বাচ্চাদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আমি অনেকটা ভেঙে পড়ছি, আবার আমি নিজেকে যে সামলায় উঠাইতেছি এটা একমাত্র আমার বাচ্চাদের জন্য। কারণ আমার যদি এখন কিছু হয়, আমার বাচ্চাদের জন্য আর কেউ রইল না বা থাকবে না। কিন্তু একটা মা হিসেবে তো আমি সেটা চাই না। আমি তো চাই যে আমার বাচ্চারা স্ট্রং হোক, আমার বাচ্চারা মানুষ হোক, আমার বাচ্চারা কিছু একটা করুক। কিন্তু একটা বাচ্চার জন্য বাবা যতটা ইম্পর্টেন্ট থাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে তার মা। অনুষ্ঠান শুরুর আগে আপনার 2 ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ওদের মুখে আমি জানলাম যে ওরা বলছিল যে আপনি ওদের বাবা, আপনি ওদের মা, ওইভাবে করে ওদেরকে গড়ে তুলছে। আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ড তো বাইরে থাকতো সব সময়, মানে ওদের জন্মের পরে ওর বাবা বিদেশে চলে যায়। তারপরে যাওয়ার পর থেকে ওরা অনেক ছোট ছোট ছিল, তখন থেকে আমি ওদেরকে সামলাই। তো ওই থেকে ওদের স্কুল কলেজ, আপনার লেখাপড়া থেকে এই চিকিৎসা থেকে যেখানে যত কিছু সব কিছু আমিই করছি। হ্যাঁ, ওর বাবা টাকা দিত, ঠিক আছে, কিন্তু একজন প্রবাসীর স্ত্রী হিসাবে এটা যারা প্রবাসীর স্ত্রী বা যারা প্রবাস থাকে তারা শুধু বুঝবে যে ওনারা টাকা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওনাদের বাচ্চারা কিভাবে মানুষ হচ্ছে এটা একমাত্র একটা মায়ে করে। তা আমিও সেরকমই ওদের স্কুলে বাবার জায়গাও আমি গেছি, মায়ের জায়গা আমি গেছি। বাইরে যদি ওদেরকে নিয়ে চিকিৎসার জন্য গেছি বা স্কুলে গেছি, বাসায় এসে আবার রান্না করছি। তো এই জন্য 2টা জিনিসে আমি সামলাইছি ওদের, মাও হয়েছি বাবাও হয়েছি। বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত হ্যাঁ, কিছু, বাজার ঘাট থেকে যা এভরিথিং। একটা আপনি চিন্তা করেন, আপনি যখন বাজার ঘাট সব আপনার ভাইয়া করে দেয়, হ্যাঁ, আপনার হাজব্যান্ড করে দেয়, আপনি যাই রান্না করেন, কিন্তু আমার বাজারটাও আমি করতেছি, রান্নাও আমি করতেছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, সব কিছু আমারই করতে হচ্ছে। এই জন্য ওদের বাবাও আমি, মাও আমি। আর আমার কিছু হইলে ওরা সহ্য করে না, যেমন আমি ওদের কিছু হইলে সহ্য করি না, আমার কিছু হইলে ওরা সহ্য করে না। এই যে 4 মাস হলো ভাই আর নাই এখন, তো এই সময়টা আর ওই সময়টার মধ্যে কিভাবে নিজেকে সামলাচ্ছেন? কষ্ট হচ্ছে, যথেষ্ট কষ্ট হচ্ছে। এটা তো পাবলিক দেখে না, এটা তো কেউ দেখবে না, আপনিও বুঝবেন না সাপোজ। কারণ মানে সেই জায়গাটার না থেকে ভুক্তভোগী না হলে আসলে কেউ বুঝবে না, আমিও বুঝতাম না। আমিও এই জায়গায় যদি আমি না পড়তাম, আমিও অন্যটা বুঝতাম না। কারণ যার হারায় শুধু সেই বুঝে, অন্য কেউ বোঝে না। সবাই দূর থেকে একটা কথা বলে দিতে পারে, আসলে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না। আপনি দেখেন, আজকে আমার হাজব্যান্ড যখন ছিল, আমি কখনো কারোর কাছ থেকে ইনশাআল্লাহ কখনোই মানে কোনো সাহায্য চাই নাই, নিও নাই। আল্লাহ যেন আমাকে এইভাবে রাখে, যেন না নিতে হয়। আমি চাচ্ছি আমার মাধ্যমে আমার বাচ্চারা বড় হয়ে যাক, ওদের একটা কিছু হোক। তো যখন আমার হাজব্যান্ড ছিল তখন তো আমি কারোর কাছে হাত পাতি নাই। এখন যে আমার হাজব্যান্ড নাই, তখনও তো কেউ নিজে থেকে এসে বলে না যে আপনার কি লাগবে বা কি করতেছেন বা কিভাবে চলতেছেন, ওটা আমাকে সামলাতে হচ্ছে। দুদিন খবর নেয়, হ্যাঁ, 2 দিন খবর নেয়, কিন্তু আপনি দেখেন আমার তো খবর নিলে হয় না। দিন শেষে, মাস শেষে তো আমার ভাড়া গুনতে হয়, মাস শেষে আমার খাবারের ইয়ে করতে হয়। আমি আজ পর্যন্ত এই যে 4 মাস হয়েছে, আমি তো আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ করি নাই, আমি আমার বাচ্চাদের লেখাপড়া চালু করে রাখছি। তো আপনার 2 ছেলে কোথায় লেখাপড়া করে? আমার 2 ছেলে তেজগাঁও কলেজে পড়ে, ওরা 2জনই লেখাপড়া করে। আমি বলছি যে আমি যতদিন আছি ইনশাআল্লাহ আমি লেখাপড়া চালিয়ে যাব। ওরা যেন এটা ফিল করতে না পারে যে আমার বাবা মরে গেছে, বাবা মরে যাওয়ার সাথে সাথে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ওটা যেন না হয়। ওরা যেন এটা ভাবে যে আমার মা আমাদের গড়ে তুলছে। একটা মা কি না পারে সেটা মা যে না হয়েছে সে বুঝবে না। সেটা অনেক সময় তো বলাই হয় যে বাবা না থেকেও যদি মা থাকে, কিন্তু সেই অভাবটা মা আগলে রাখে। হ্যাঁ, মুরগি যেমন তার ছানাকে আগলে রাখে, আগলে রাখে। আমার ব্যাপারে সেরকমই হয়েছে। এতদিন হয়তো বা আমি ভাগ করছি যে ওর বাবা কিছু করতেছে, টাকা পয়সা পাঠাচ্ছে, আমি অন্যদিকে। এখন তো সব কিছু আমার মধ্যে চলে আসছে, এখন তো সব কিছু আমি করতে হচ্ছে। এখন মানে এর আগে দেখা গেল যে
বিভিন্ন অনুষ্ঠানে বা কন্টেন্ট যখন তৈরি করেন আপনারা, সেখানে অনেক ধরনের কমেন্ট আসে। আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে প্রোগ্রাম করা, কন্টেন্ট তৈরি করা, মানে সেই টপিকগুলোর পেছনেও, কন্টেন্টের পেছনেও নানান ধরনের যে নেগেটিভ কমেন্ট আসে, হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কেন করছেন, এ ধরনের কমেন্টও আসে। সেইগুলোকে কিভাবে দেখেন, মন থেকে সামলান? একটা জিনিস হচ্ছে কি, যে কোনো জিনিসের ভালো থাকে খারাপও থাকে। এখন যার কাছে মনে হচ্ছে খারাপ, তার কাছে খারাপ, আর যার কাছে ভালো, আপনার ইয়ের উপরে, আপনার উপরে মেনটেন করে যে আপনি, আপনার উপরেই একটা জিনিসের ইয়ে আসে যে আপনি যদি ভালো হন, জগৎ ভালো, কথায় আছে না? তো আপনি যেমন আপনি কমেন্টটা করবেন তেমন, সোজা কথা। আমি একটা জিনিসে বুঝি, আমি কিন্তু নাচানাচি করতেছি না, উচ্ছৃঙ্খল চলাফেরা করতেছি না, কিন্তু আমার সামাজিকতা এখন, হ্যাঁ অনেকে বলতেছে, এরা আমি ভেঙে বলি যে অনেকে বলতেছে আমি বোরকা পরে পেলি বা আমি এ করি। আমি যে দিন শেষে আমার যে বাচ্চাদের খরচটা আমার চালাইতে হইতেছে, ওটা তো কেউ দিয়ে যাচ্ছে না, ওটা তো আমারই করতে হচ্ছে। এটা কি আমার একটা কাজ? এটা কি আমার একটা, আপনি একটা জায়গায় চাকরি করেন, আপনি ওইখানে যেতে হচ্ছে না, আপনি নারী। আমারটা হচ্ছে এইভাবে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের ধরনের একটা পেশা তৈরি হয়েছে। আজকে আমি আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই। এটার কারণ হচ্ছে কি, মানুষের আল্লাহ তাআলা কিন্তু সবার ইয়াটা কিন্তু আগে থেকে ফিক্সড করে রাখে। তো এই জন্য হয়তো বা আমি কন্টেন্ট তৈরি করছি, আমার এটা আগে থেকে হয়ে আসছে, এই জন্য হয়তো বা আমার এখন কারোর কাছে হাত পাততে হচ্ছে না। দিন শেষে তো আমার খবর, পেটের খবর কেউ নিচ্ছে না। আমার স্বামী মারা গেছে ঠিক আছে, আমার পেট তো নিয়ে যায়নি। তো ওই সময় আসলে নিজেকে সামলানোর যে ব্যাপারটা থাকে, আপনি নিজেকে গুছিয়ে নাও। আপনার ছেলেরা দুজন বলছিল যে মাকে তারা বেশি বেশি করে কাজে যুক্ত রাখতে চায় যেন আপনি ভুলে থাকতে পারেন। তবু কি ভুলে থাকা যাচ্ছে? এটা তো কখনোই সম্ভব না। একটা মানুষের জীবন থেকে, আপনি যদি একটা মুরগিও পালেন, ওই মুরগিটাও যদি কিছু হয়, আপনি কিন্তু সেটা সহ্য করতে পারবেন। আর উনি তো একজন মানুষ ছিল, তার মধ্যে আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড এতটা অমায়িক ছিল, আমি আসলে ওনার ব্যক্তিত্বটা উঠাই ধরতে পারি নাই, যার আগেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আর উনি তো বাইরে ছিল, যার কারণে ওনাকে আমরা ভিডিওতে খুব একটা দেখাইতে পারি নাই। যখন উনি চলে গেছে আমি এতটা ভেঙে পড়ছি, যেটা আমি এখন আপনাকে বলে বোঝাতে পারবো না। এমনটা হয়েছে যে আমি ডিপ্রেশনে গেছি। আমি ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে শুধু বুঝাইছে যে আপনি যে অবস্থাটা করতেছেন, উনি আমাকে দেখে বলতেছে যে আমি ওষুধ দিব, ঠিক আছে, কিন্তু ওষুধে কোনো কাজ আসবে না, আসবে আপনার নিজের থেকে। আর আপনি যে প্রত্যেকটা মানুষে, ওই যে বললাম না যে ভালো আছে খারাপও আছে, যারা আমার সাথে দেখা হয়, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে জানে, ওনারা তো আমাকে কন্টিনিউ বোঝাচ্ছে যে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো, কিভাবে উঠে দাঁড়াবো বাচ্চাদের জন্য। আর এই জন্য আমার বাচ্চারা, ওই যে বললাম না, আমি যতটুকু ওদেরকে আগলে রাখছি, ওরা আমাকে আগলে রাখতেছে। আর ওরা এই জন্য আমাকে কাজে ব্যস্ত নিচ্ছে। এই যে আজকের আপনার এই অনুষ্ঠানে আসা, এটার মধ্যে যে ওরা বলতেছে মা যান, আপনি একটু গল্প করেন, আপনি একটু ভালো থাকবেন, কিন্তু ওদের এই সময়টাই আপনি ভুলে থাকতে পারবেন। হ্যাঁ, অন্তত এতটুকু সময়ের মধ্যে তো আমি তো এই ব্যথাটা আমি ভুলে থাকতে চেষ্টা করি, কিন্তু এই ব্যথাটা তো আমার মধ্যে থেকে কখনোই মনে হয় যাবে না, কারণ আজ পর্যন্ত কমে নাই। যাবে কিনা সেটা তো সন্দেহজনক, আমি জানি না যাবে কিনা, কিন্তু ভুলে থাকতে তো চেষ্টা করা যায়। যেমন কাজে থাকবো তখন হয়তো বা একটু ভুলতে চেষ্টা করি, বা একটু মানে সান্ত্বনা পাই যে কাজের মধ্যে ব্যস্ত আছি। এই যে করছেন, যে কন্টেন্ট করছেন, তারপরেও চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের চাপ বা নিষেধ করা এরকম কোনো কিছু না, এরকম কিছুই আসে নাই। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক যথেষ্ট সাপোর্ট করে এবং কি যথেষ্ট ভালোবাসে। কারণ আমি যখন আমার বাচ্চাদের নিয়ে বা আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে, সবাই আমার খোঁজ খবর নেয়, সবাই আমার, হ্যাঁ কিছু কিছু তো থাকেই, একটু অন্যরকম ব্যতিক্রম থাকে। এখন সবার কথা বললে তো হয় না, খোঁচা দিয়ে কথা বলে কিছু কিছু। এখন আমি ওগুলোকে ধরি না। আমার মনে হয় সমাজে ভালো মানুষই বেশি থাকে। হ্যাঁ, তা আমি খারাপটা কেন ফলো করব? আমি ভালোটাই করি। আমার ভালো থাকার জন্য যদি আমাকে 10টা লোকে যদি ভালো কথা বলে বা সাপোর্ট করে, আমি একজনের কথা তো ভেঙে পড়বো না, এটা তো হয় না। তা আমি ভালো সাপোর্টটাই বেশি পাইছি। সেক্ষেত্রে দুই ছেলে ওরা নিজেদেরকে কিভাবে সামলে নিয়েছে, বা আপনি কিভাবে ওদেরকে সাপোর্ট দিচ্ছেন?
আমি একটা জিনিস বুঝতে পারছি, আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে কথাটা বলি, আমার 2 বাচ্চা অনেকটা ভেঙে পড়ছে, কিন্তু ওরা আমাকে বুঝতে দেয় না। আমি মাঝে মাঝে যখন কান্না করি বা একটু অসুস্থ হই, তখন আমি বুঝি যে ওরা কি পরিমাণ যে ওরা মানে হতাশা হয়। এখন আমি তখন চিন্তা করি যে আমি যতটুকু অসুস্থ হচ্ছি ওরা তো আমার থেকে বেশি হচ্ছে আমার জন্য। তখন আমি অনেক সময় দেখা যায় আমি অসুস্থ হইলে এখন আর বলি না, ওদের সামনে বলি না, কিন্তু ওরা তো বাচ্চা, ওরা তো সবসময় আমাকে পাহারা দিয়ে রাখতে পারে না। আমার ব্যথা, আমার কষ্ট, ওটা তো আমার মধ্যেই থাকে। তো এই জন্য আমি ওদের সামনে এখন আর কান্না করি না, ওদের সামনে এখন আর আমি ভেঙে পড়ি না, যাতে করে ওরা যেন ইয়া না হয়। কারণ আমিও ফিল করছি, আমি দেখছি যে আমি যদি একটু কান্না করি বা একটু অসুস্থ হই, ওরা মানে পাগল হয়ে যায়। সেক্ষেত্রে সবকিছু সামলানো, আপনি অসুস্থ হয়ে পড়লে তো রান্না খাওয়া, এই যে 4 মাস আমার ফেসবুক আইডি যারা চিনে জানে, আমার দেখছে যে সব কাজ আমার ছেলেরা করতেছে, রান্না থেকে সব কাজ, মাকে দেখা, সব কিছু। আমার আম্মা ছিল দীর্ঘদিন আমার সাথে ছিল, কিন্তু এখন আমাকে পাহারা দেওয়ার জন্য তো সবার তো আর হাতে সময় থাকে না। একজন মানুষকে আপনার দেখার জন্য তো সবাই সব সময় ফ্রি থাকে না, সবারই সংসার আছে, সবারই জীবন আছে। তো এই জন্য ওরাই আমাকে দেখতেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি ওদেরকে কি মানুষ করব বা কি দেখব, ওরাই উল্টা এখন আমার খেয়াল রাখতেছে, ওরাই এখন আমাকে দেখতেছে। আমি এবার একটু কন্টেন্টের বিষয়ে চলে যেতে চাই। মানে ওখানে দেখা যায় যে হাসি থাকে, হাস্যরস থাকে এবং শিক্ষণীয় জিনিসও থাকে, সচেতনতার আলো ছড়িয়ে দেন, যেটা বলছিলাম আমি। তো এই দুইটা কিভাবে ব্যালেন্স করেন? এই দুইটা ব্যালেন্স করি আসলে আমরা প্রথম থেকে আমরা চেষ্টা করছি। প্রথম তো বলছিলাম যে আপনার রান্না নিয়ে, তারপরে কোনোটাই হচ্ছে না। পরে দেখলাম যে না, যখন পানি কন্টেন্টগুলো দিচ্ছি এটা পাবলিক খুব ভালো নিচ্ছে, খুব মজা পাচ্ছে। তা আমরা এমনিতেও আমরা বাস্তবে আমরা মা ছেলেরা খুবই প্রিয়। আমার হাজব্যান্ড, আমরা 4 জন ছিলাম, আমার ছোট্ট একটা সংসার ছিল, আমরা খুবই সুখী ছিলাম, খুবই ভালো ছিলাম। তা আমরা সবসময় মানে সবাই প্রিয়, আমার হাজব্যান্ড, বাচ্চা, আমরা সবাই ফ্রি। তো যখন ফ্রি, আমরা একটা বাচ্চাকে নিয়ে কি রকম করে শাসন করা যায়, কি করলে ওদের ভালো আসে, ওই জিনিসটাই আমি হঠাৎ করে মনে করলাম যে না, এটা তো তোমার সাথে করতেছি, তো এটা একটু ক্যামেরা বন্দি করি, দেখি এটা কেমন যায়। দেখলাম না, ভালোই যাচ্ছে, পাবলিকও নিচ্ছে, অনেকে মজা পাচ্ছে যে না আমার সন্তান এমন। ইদানিংও আমার সাথে অনেকের সাথে যখন দেখা হয় রাস্তাঘাটে বা কোথাও, সবাই বলতেছে যে আপা আপনার মতোই আমার 2টা ছেলে আছে, আপনার মতোই আমার ছেলেরা এমন করে। কিন্তু এখন সবাই তো আর কন্টেন্ট তৈরি করে না, সবাই আর ফুটায় উঠাইতে পারে না, হয়তো বা আমাদেরটা এভাবে আমরা নিছি, গড়ে তুলছি। তো এটার মধ্যে সমাজ সচেতন অনেক ভিডিও থাকে, হাসি থাকে, কান্না থাকে, সব কিছুই থাকে, সব কিছুই আমরা ওইভাবে ইয়ে করে নিছি। তবে ভালো দিকটাই বেশি চিন্তা করি। এই যে দুইজনই আপনার সঙ্গে অভিনয় করছে, আপনি একটা ক্যারেক্টার হচ্ছেন, তারা দুইজন একটা ক্যারেক্টার হচ্ছে, তো এই ক্ষেত্রে কে কন্টেন্টের মানে যে গল্পটা সাজানো বা ক্যামেরা এডিট করা, ক্যামেরা চালানো, এই কাজগুলো কে কোনটা ভাগ করে নিয়েছেন? এটা আমরা ভাগ করে নিয়েছি সব সময়, যে আমরা তো মানুষ 3 জনই, যদি আমার ক্যারেক্টার আসে তাহলে ওরা আমাকে ভিডিও করে দেয়, যদি ওদের বেলায় আসে আমি ভিডিও করে দিই। আর স্ক্রিপ্ট লেখা এটা কারোর মধ্যে কোনো ধার্য থাকে না, হয়তো আমার মাথায় একটা গল্প আসছে, আমি গল্পটা ওদেরকে শোনাই যে এমন এমন করলে কি হয়, তা ওরা ওটার সাথে আর একটু ইয়ে করে যে না মা এমনি করলে ভালো হবে। হ্যাঁ, আমারটাই ঠিক মূল থাকে, তো ওরা আবার একটু সাজায় নেয় যে এভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে। বা ওরা যদি কখনো কোনো গল্প শোনে যে মা এমনি এমনি করলে কেমন হয়, আচ্ছা ঠিক আছে এটার সাথে এভাবে করলে আর একটু সুন্দর আসে। 3 জনে চিন্তা করে যে দেখি যে না সব কিছু ঠিকঠাক আছে, চলো এবার তৈরি করে ফেলি। আপনারা কি আঞ্চলিক ভাষায় করেন? হ্যাঁ, আমি বিশেষ করে বেশিরভাগে আমার নোয়াখালীর ভাষায় আমি কথা বলি। লক্ষ্মীপুর আমার বাড়ি, আমি লক্ষ্মীপুরের ভাষায় কথা বলি। এটাই সবাই সুন্দর নিছে, ভালো লাগতেছে সবার কাছে। কোন এ পর্যন্ত কোন কন্টেন্টটা সবচাইতে বেশি ভিউ ছিল এবং সবচাইতে সাড়া পেয়েছেন? এরকম তো অনেকগুলাই আছে, আসলে বলাটা মানে একটু মুশকিল হয়ে যায়, তবে অনেকগুলা ইয়ে আছে আর সবগুলাই শিক্ষণীয়র মধ্যে থাকে। যেমন একটা ভিডিও আমি আপনাকে এই মুহূর্তে বলি যে আমার ছেলে মানে কলেজ থেকে আসছিল, আসার পরে আমি বলতেছি কি দেখি ও কি সিগারেট খাইছে কিনা, বা ও
কোনো মেয়ের সাথে মিশছে কিনা। তো এরকম একটা চেকিং করে তাকে আমি ঘরে ঢুকাচ্ছি। তো এই ভিডিওটা ছাড়ার পরে দেখলাম যে হঠাৎ করে মানে এতটা ভাইরাল হয়েছে বলার বাহিরে। এখন অনেকেই বলতেছে না ঠিক আছে, এরকম একটা মায়ের প্রয়োজন বা এরকম একটা মা হওয়া উচিত যে বাচ্চা বাইরে গেছে, ও কি ঠিক মতো আসতেছে কিনা। নেক্সট টাইম ও আবার চেষ্টা করবে যে না, আমার মা তো আমাকে চেক করে, তাহলে আর এমন কিছু করা যাবে না। অনেক অনেক ভিডিও আছে আপনার 12-15 মিলিয়ন। মানে আপনার এটা দেখে অন্যরাও সচেতন হবে যে এরকম তো করতে পারে মারা, তাহলে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমরা আবার আপনার কমেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট করি। যেমন অনেকে আপনি যদি কমেন্ট লেখেন, 10টা কমেন্টে যদি ভালো থাকে অবশ্যই এটা ভালো, আর যদি 2-1টা তো থাকবেই নেগেটিভ চিন্তা ভাবনা, ওটা থাকবে, ওটা নিয়ে করি না। তবে ভালো দিকটা আমরা চিন্তা করি, এটা এই কন্টেন্টটা কি ভালো নিছে না খারাপের দিকে নিছে। তখন যা চিন্তা করি না, এটা তো ভালোর দিকে গেছে। ভালো না লাগলে তো কেউ শেয়ার করতেছে না, ভালো না লাগলে হচ্ছে না, হ্যাঁ তো ভিউ হচ্ছে না, ভালো না লাগলে তো কেউ লাভ রিয়েট দিচ্ছে না। তো ওটার উপর চিন্তা করে পরেরটা চিন্তা করি যে এটার মতো আরেকটা কি করা যায় বা এটার বিকল্পে কি করা যায়। আপনি চিন্তা করে দেখেন, আমি যখন আপনার বাচ্চাকে একটা চকলেট দিব, আপনারও কিন্তু আশা থাকবে আমার বাচ্চাকে উনি একটা চকলেট দিব বা এরকম। তো আমি যে সেদিন যে কন্টেন্টটা দিয়েছিলাম, পারস্পরিক লেনদেন, যেটা আমি দিলে উনিও দিবে। তো সেটা হচ্ছে সেদিন একটা কন্টেন্ট বানাইছিলাম যে উনি মানে নাইমের পরীক্ষা। তা আমি বলছি কি, বাবা শুনো, তুমি সবাই চাচি জেঠি যারা আছে সবাইকে সালাম করবা, যে সবার বাচ্চাকে আমি সালামি দিছি, তুমিও সবাই থেকে নিবা। তো এটা যদিও অনেকে মানে প্রকাশ করে না, মনে মনে কিন্তু এরকম একটা ইয়ে থাকে। গিফট পাইতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আগে যেমন সালাম করে আসতো, এখন কিন্তু সবাই ফোন করে আর কি, হ্যাঁ ফোন করে দোয়া চায়। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, সবকিছু একটু আধুনিক হয়ে গেছে, এই জন্যই। আপনি কিছুক্ষণ আগে আমার এই শো শুরু করার আগে আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড যখন আসলো, আবার একটু ওই প্রসঙ্গে ফিরে যাই, লাল শাড়ি পরা নিয়ে একটা ঘটনা ছিল, সেই ঘটনাটা যদি শেয়ার করেন। মানুষ তো, আমরা বাঙালি নারী, আমরা সবসময় স্বামীর জন্য সাজতে চেষ্টা করি, বা এটাই স্বাভাবিক। ইসলামেও এরকমই আছে যে স্বামীর জন্য সাজো। তো যখন সে আসতেছে তখন আমি একটা লাল শাড়ি পরছিলাম। লাল শাড়ি পরে আমি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যাই ফুল নিয়ে ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওই ভিডিওটা আমার ওটাও আমার অনেক ভাইরাল হয়, অনেক ভালো ইয়ে পাইছি। কিন্তু ওই ভিডিওটার মানে এমনটা হয়েছে, আমার কাছে এখন লাগতেছে যে মানুষের নজর লেগে গেছে, যে এত সুন্দর। সবাই বলতেছিল যে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই সুন্দরটাই মনে হয় আমার জীবন থেকে মানে চলে গেছে, যেটা হয়তো বা আমি আর কোনো দিনও ফিরে পাবো না। তবুও যে বলে না জীবনের গল্প, জীবন তো থেমে থাকবে না, তবুও আপনাকে চলতে হবে। ছেলে দুজনের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে, সুন্দর করে সাজবেন, তারপরে সেটাকে আবার কন্টেন্ট হিসাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ফিরিয়ে দিবেন। ওই চেষ্টাটাই করি। এই যে এখনো অনেকে বলে আমি সাজছি কেন বা আমি হচ্ছি কেন, এরকম বের হচ্ছি কেন, আমার বাচ্চাদের জন্য আমার করতে হচ্ছে। ওরা যেন ঘরে এসে না দেখে যে আমার মা এলোমেলো। ওরা সবসময় দেখে আসছে মা পরিপাটি হয়ে থাকে। এখন যদি ওরা ঘরে আসে যদি দেখে যে মা এলোমেলো, তাহলে ওরা বুঝতে পারে যে মা কান্না করছে, মার মন খারাপ। আর আমার মন খারাপ মানে হচ্ছে ওদের মন খারাপ। এই জন্য আমি চেষ্টা করি যে নিজেকে আবার আগের, যদি আমি জানি যারা আমার মতো মানে এই জায়গাটা আসছে তারা শুধু বুঝবে, যারা আসে নাই তারা কখনো বুঝবে না। আর এই ব্যথাটা আমার ভোলার মতো না, এই ক্ষত জীবনে শুকাবে না, কিন্তু এই ক্ষতটাকে ঢেকে আমাকে চলতে হবে। এই ক্ষত নিজেকে নিজে সামলানো, এই টেকনিক বা এই টিপসটা যদি আমি বলি দর্শকদের জন্য, অন্য যারা নারী আছে তাদের জন্য দিতে বলি, তাহলে আপনি কিভাবে দিবেন? এটাকে আমি দিব যে আপনাকে বাঁচতে হবে, সোজা কথা। আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যু আসে না, আল্লাহর হুকুম থাকে। কিন্তু যতদিন আমরা বেঁচে থাকি, আমরা যদি আমাদেরকে আগেই মেরে ফেলি তাহলে হয় না। আর বিশেষ করে আমরা যখন বাঁচি, কার জন্য বাঁচি? পরিবারের জন্য বাঁচি, বাচ্চাদের জন্য বাঁচি। তা আমার বাচ্চারা যদি আমার এই ভালোটা দেখে যদি ভালো থাকে, তাহলে আমি মনে করি আমি সার্থক। আমি বলবো যে যেসব আপুরা এরকম ভেঙে পড়ছেন, ভেঙে না পড়ে আপনারা উঠে দাঁড়ান, অন্তত বাচ্চাদের জন্য দাঁড়ান। যারা মা হয়েছে
তারা অবশ্য বাচ্চাদের জন্য দাঁড়াবে, আর যারা মা না হয়েছে তারা পরিবারের জন্য দাঁড়াবে। একটা জিনিস হচ্ছে কি, আমি এখন চিন্তা করি আমার বাচ্চাদের কথা, কিন্তু আমার যদি মনে করেন বিয়ে না হইতো তাহলে তো আমি অবশ্য মা বাবার কথা চিন্তা করতাম। তো কোনো মা বাবাও তো চায় না তার বাচ্চা কষ্ট পাক, সেটা চায় না। তো পরিবার মানেই হচ্ছে মা বাবা সন্তান সবাইকে নিয়ে। আর আপনি ভালো থাকলে আমিও ভালো, আমি ভালো থাকলে আপনিও ভালো। আসলে পৃথিবীটা বা পরিবারটা মায়ায় দিয়ে বাঁধা, এবং মায়া এই জন্য সবাইকে আমি এটাই বলবো যে নিজের জন্য না হলেও পরিবারের জন্য আপনি উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দাঁড়াতেই হবে, চলতেই হবে, কিচ্ছু করার নেই। আমি যদি এখন আপনার কাছ থেকে আপনাদের কন্টেন্টের, অনেক ভাইরাল হওয়া একটা কন্টেন্টের একটু ডায়লগ শুনতে চাই। যেটা আমি পাবলিকের কাছে অনেকটা বেশি পাই, অনেকেই আমাকে কমেন্টটা করে যে আপু আপনি যখন নাইম বলে ডাক দেন এই জিনিসটা অনেক সুন্দর লাগে বা অনেক মজা পায়। তো এটা হয়েছে কি, আমার বড় ছেলেটা একটু বেশি চঞ্চল, ও আবার দুষ্টুমি করে বেশি। তখন আমার নাইম তুই এখনো থামলি না, এখনো দুষ্টুমি করতেছস, মানে এই জিনিসটা পাবলিক অনেক বেশি ভালোবাসে, মানে পাবলিক নেয়। কারণ একটা বাচ্চাকে নাইম তো তাহলে বিশাল একটা ভাইরাল ক্যারেক্টার, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার চেয়ে ওকে ভালো মানুষ চিনে এবং কি ভালোবাসে। আমি যখন আমার হাজবেন্ড মারা যায়, মানে ওকে ওদের দুই ভাইকে যে এত পরিমাণ মানুষ দোয়া করছে, আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিসে চাইবো যে এই সবার দোয়া থেকে একটা মানুষের দোয়া হলো যেন আল্লাহ যেন একটু কবুল করে। এত মানুষ ওদেরকে দোয়া করছে আপু। আমার বেঁচে থাকার একমাত্র এখন হচ্ছে আমার বাচ্চারা। ওরা যদি ভালো থাকে আমি ভালো, ওরা যদি খারাপ থাকে আমি খারাপ। একমাত্র আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে, আগে হয়তো আমি অনেক স্বপ্ন দেখছি, অনেক কিছু, এখন আর আমার ওই স্বপ্নগুলো নাই। আমার এখন একটাই স্বপ্ন, ওটা হচ্ছে আমার বাচ্চা। আপনি কমেন্টের কথা বলছিলেন যে দোয়া করেছে, কমেন্টের মধ্যে দোয়া করেছে, কোন কমেন্টটি আপনাকে খুবই নাড়া দিয়েছে? যে এমন কোনো কমেন্ট আছে যেটা বলতে পারেন যে এভাবে না করেছে তারা? এরকম অনেক কমেন্ট আছে, ভালো আছে খারাপও আছে। অনেক মানুষে আছে এমনও বলছে যে আমার কারণে আমার হাজবেন্ড মারা গেছে, আমি ভিডিও করি এই জন্য। মানে এই জিনিসটা আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে কি আর কেউ হাজবেন্ড মারা যায় না? আর কেউ কোনো মানুষ মারা যায় না? সবাই কি ভিডিও করে? আল্লাহর হাতের উপরে তো কারো হাত নাই। আর আমি যে এখন বাসায় ফিরে যাব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? তা আমি কার অপরাধে আমি মারা যাব? তা আমি ভিডিও করছি আমার হাজবেন্ড, এটার জন্য তো হাজবেন্ড মারা যায় এমন কিছু হইতে পারে না। আবার অনেকেই দোয়া করছে যে আপু আপনি আপনার কাজ চালায় যান, আপনি এই মুহূর্তে আপনার কাজটাই হচ্ছে আপনার একমাত্র অবলম্বন। আমি যদি কাজ না করি, প্রথমত হচ্ছে আমার পেটে ভাত আসবে না, কেউ দিবে না। দ্বিতীয়টা হচ্ছে যে আমি কাজের মধ্যে আমার ব্যথাটা আমি ভুলে থাকতে চাই। এই যে নাটকের মধ্যে আপনি মা ক্যারেক্টারটাই বেছে নিলেন, অন্য কোনো হতে পারতেন, কিন্তু আপনি আপনার যে মায়ের ভূমিকাটাই নিয়েছেন, এটাতে ভালোভাবে দর্শক গ্রহণ এটার করেছে। মূল কারণ হচ্ছে কি, আসলে তো আমি একজন মা, আর আমি সব সময় প্রাউড ফিল করি, মানে এটা আমার কাছে একটা গর্ব, আমি আমার 2 সন্তানের মা। কেউ যদি আমাকে আমার নাম ধরে না ডেকে যদি নাইমি বেনের মা ডাকে, আমার কাছে শুনতে ভালো লাগে। কারণ আসল পরিচয়টা তো হচ্ছে আমি ওদের মা। এখন তো আমি মা হয়ে গেছি, আর একজন মার জন্য সন্তান কতটুকু ইম্পর্টেন্ট বা কতটা মূল্যবান সেটা যে মা হয়েছে সে বোঝে। বলা হয় যে মায়ের কাছে সব সন্তান সমান, কিন্তু একটু কি কোথাও কারোর জন্য একটু বেশি? না, এরকম কখনো হয় নাই। বরং মানে এমন কিছু কন্টেন্ট আমরা তৈরি করছি যে অনেক সময় ইভেন আমাকে প্রশ্ন করছে, নাইম প্রশ্ন করছে যে আম্মু আমরা তো 2টা, তাহলে কে বেশি আপনার কাছে মানে আদরের, কাকে বেশি আদর করেন? আমি বলছি যে একটা জিনিস চিন্তা করো, তোমরা আমার 2টা সন্তান, এটা আমি আমাকে দিই মানে একটা উদাহরণ দিছি যে তোমরা আমার 2টা সন্তান। তো একটা মানুষের 2টা চোখ থাকে, 2টা হাত থাকে। তো মনে করো আমার 2টা চোখ, এখন এক চোখ বন্ধ করলে তার এক চোখ ভালো করে দেখা যায় না। তো সেম এরকমই আমার 2টা সন্তান তো আমার 2 চোখের মতোই। যদি 3টা থাকতো 3টা এমনটাই হয়তো। কিন্তু আমি জানি যে সন্তানের মধ্যে কখনো কোনো ভাগ হয় না। সে যদি একটা সন্তান যদি অক্ষমও হয়, তাও সে মার কাছে সন্তানে। আপনি যে আঞ্চলিকতার কথা বলছিলেন, আঞ্চলিক ভাষায়, লক্ষ্মীপুরের ভাষায় যদি একটা কন্টেন্টের কথা বলেন। যেমন একটা কন্টেন্ট আছে যে নাইমা আমাকে এসে বলছে যে মা
একটা আইডি খুলতে হবে, এখন আপনার ইয়ে লাগবে, বয়সটা বলতে হবে। তো এটা একটা পানি হিসাবে আমরা নিছি, আর আমি আঞ্চলিক ভাষায় বলি। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় শুনতে চাইছি দর্শকদের জন্য। আমার মা আপনি দেন আপনার একটা আইডি খুলতে হইব না, আপনার ইয়ে নামে দেন মানে বয়সটা বসাতে হবে। আপনার বয়স কত? আমার বয়স কত? 22 বছর। কি বলেন আপনার বয়স 22 বছর? কি কন আমার বয়সে তখন 22 গড়াইছে। আরে দৌড়, আমি এক কথার মাইয়া, আমি কেন দুই কথার মাইয়া না যে আমি দুই কথা বলবো। আর 22 বছর আগেও বলছি, 22 বছর এখনো বলছি, সামনেও বলবো। মানে এরকম করে আর কি আমরা কন্টেন্টগুলা বানাই। আঞ্চলিক ভাষাটাই আমার ইয়ের মধ্যে বেশি, সব আঞ্চলিক ভাষায় থাকে, শুদ্ধ ভাষা খুবই কম থাকে। সেক্ষেত্রে নাইম ওরা তো এখন ঢাকায় বড় হয়, ওরাও কি আঞ্চলিক ভাষাটা রপ্ত করে ফেলেছে? হ্যাঁ, ওরা আমার চেয়ে মানে আয়া নোয়াখালীর ভাষায় কই, ওরা আছে বেশি হারে নোয়াখালীর ভাষা। মাঝে মাঝে তো আই কই কি কিরে তোরা এই ঢাকায় থাকস, মানে তোরা ঢাকার কথা কয় কি মা আমরা কলেজে গেলে ঠিকই ঢাকার ভাষা আইয়ে বা বাইরে গেলে আইয়ে, কিন্তু ঘরে মধ্যে আমরা এইভাবে চলি। এই আঞ্চলিক ভাষারও কিন্তু একটা মধুর, হ্যাঁ মধুরই আছে, এটা অনেকটা সাড়া ফেলছে। কারণ আমার দেশের মানুষ অনেকেই দেখে, যেমন নোয়াখালীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, সবাই এগুলা দেখে মজা পায়। আর আঞ্চলিক মানুষ, যে কোনো মানুষের দেশের একটা ইয়া থাকে, টান থাকে। আবার একটু কন্টেন্টের বিষয়ে আসি। কন্টেন্ট তৈরি করার সময় আইডিয়া আগে আসে নাকি সেই ভাবনাটা আগে আসে, বা কোনটা আগে আসে সেক্ষেত্রে? আর কোনো বাস্তব চরিত্রকে ঘিরে করেন কিনা? আমাদের সব কন্টেন্টগুলো বাস্তব নিয়ে কথা, সবগুলো আপনি আমার পেজে যখন দেখবেন সবগুলা বাস্তবের মধ্যে আছে। আর এগুলা হয় কি অনেক সময় দেখা যায় আমাদের সাথে একটা জিনিস ঘটছে, হচ্ছে। যেমন ধরেন মাঝে মাঝে নাইম আমারে বলে যে মা আমাকে একটা বাইক কিনে দেন। তো বাইক তো আমি কখনো ওকে দিব না। আমি একটা এমনিতেও একটা ইয়ে করছি, যে চিন্তা করছি জীবনে কখনো আমার ছেলেদেরকে আমি বাইক দিব না। তো আমি এই জন্য দেখি, তো রাস্তাঘাটে বের হলে দেখি, আর বাইক অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক, আর বাঁচার কোনো চিন্তা ভাবনা থাকে না। ওই তো তোরে তো জীবনেও দিব না, তুই এমনিও মরবি অমনিও মর না। মা আপনি যদি না দেন আমি গছ ছেড়ে চলে যাবো, গছ ছেড়ে চলে যা, তা বাঁচি থাক, কিন্তু বাইক কিনে দিয়ে মারার দরকার নাই। তো এই জিনিসটা যখন ও বলে যে বাইক কিনে না দিলে এটা হবে, এটা তো তুলে ধরা যায়। একটু গোছাই নি, একটু গোছায়া তুই এভাবে বলিস, আমি এভাবে বলবো, এই জিনিসটা আগে আমরা ইয়ে করে ফেলি, নিজেরা রিহার্সালের মতো রিহার্সাল করে ফেলি। দুই একবার হয়তো রিহার্সাল করি বা ইয়ে করি, হ্যাঁ এবার ঠিক আছে চল শুরু করি, তো এমনটাই হয়। তো এই জন্য আমার যতগুলা গল্প আছে সবকিছু বাস্তবের মধ্যে, আর এই জন্যই মানুষ কিন্তু বেশি পছন্দ করে। আর ভুল করে কে? তিনজনের মধ্যে কে বেশি ভুল করে? তিনজনের মধ্যে ভুল বেশি আমার হয়, কারণ আমাকে মানে শিখায় একরকম, বলে ফেলি আর এক রকম। মানে তখন যায় এই মা আপনারা দিয়ে হবে না, হ্যাঁ আমি তোর মা, এত কথা কবি না, আমি যা কমু তাই। একবারের জায়গায় 5 বার ঠিক করবি, কোনো ইয়ে নাই, করতে হবে। তো এই জন্য এরকম হয়। ওরা মাশাআল্লাহ ভালোই আমার থেকে ইয়ে করতে পারে। দিনে কয়টা কন্টেন্ট তৈরি করেন, বা সপ্তাহে এরকম কি কোনো বাধা ধরা নিয়ম আছে? যেহেতু আমরা জীবনমুখী জিনিসগুলো রাখি, তো এটা নিয়ে কোনো ধরা বাধা নাই। দেখা যায় যেটা একটা জিনিস গল্প ভালো লাগছে ওটাকে তুলে ধরি আমরা। আবার মানে কোনো গল্প নাই, একদিন বাদও যায়, সমস্যা নেই। এরকম হয় যে প্রত্যেক দিন দিতে হবে এমন না, তবে যেটা দিব সেটা যেন ভালো একটা গল্প হয়, ওটাই চেষ্টা করি। এই জন্য দিনে যে 2টা করতে হবে 3টা করতে হবে সেটা না, আমি মনে চাইছে একটাই দিছি। সোশ্যাল মিডিয়ায় যারা আসতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, কিন্তু এখনো তারা শুরু করতে পারেননি, শূন্যই বসে আছেন, তাদের জন্য কি পরামর্শ থাকবে? শুরু করতে হবে, শুরু করলে অবশ্যই একদিন সাকসেস আছে। এখন অনেকের আছে ধৈর্য নাই, অনেকে আছে আবার কিভাবে আসলে করলে এটাকে উঠে দেওয়া যাবে সেটা চিন্তা করে না। আর ভাবে কি এই যে যেমন আমরা নীলাস খাবার দাবার ধরে ভাইরাল হয়ে গেছি, না কখনোই না। আমরা অনেক কষ্ট করছি, অনেক ভিডিও আমাদেরও উঠে নাই, নিরাশ হয়েছি, দুঃখ লাগছে, এমনও হয়েছে যে কান্না করছি যে ভিডিও ছাড়লাম, এত কষ্ট করে ভিডিও উঠলো না, কিন্তু ছাড়ি নাই, হাল ছাড়ি নাই, করে গেছি। একসময় ইনশাল্লাহ আল্লাহ ইয়া করছে, উঠাইছে। তো এখন আর কিছু না হোক, 2-4 জন তো চিনে,
এতটুকুই হচ্ছে সান্ত্বনা ভালো লাগে আর কি। সচেতনমূলক যে ভিডিওগুলো আপনারা দিচ্ছেন, হাসি ছড়াচ্ছেন, এই বিষয়গুলো তো ফলো করে মানুষ, ভালো লাগে জন্যই কিন্তু এত এত ফলোয়ার হয়। সেক্ষেত্রে আমি আবারও একটু পেছন দিকে একটু ফিরতে চাইবো, একটু দুঃখের কথাগুলোই আবার একটু ঘুরে ফিরে আসবে। সেটা হচ্ছে যদি আপনাকে বলা হয় আপনার হাজবেন্ডের কাছে আপনি চিঠি লিখবেন এবং সেটা তার কাছে পৌঁছাবে, আপনি কিভাবে সেটা বর্ণনা করবেন? এরকম যদি থাকতো যে তার কাছে আমার চিঠিটা পৌঁছাবে, সে পড়তে পারবে বা সে শুনবে আমার কথাগুলো, তাহলে আমি শুধু তাকে একটা কথাই বলতাম যে তাকে আমি অনেক মিস করি এবং তাকে অনেক ভালোবাসি। যদি এমন হইতো ফিরে আনার কোনো থাকতো, অপশন থাকতো, আমি বলতাম ফিরে এসো। প্রতি রাত্রে আমি শোয়ার সময় আমি শুধু একটা জিনিসে মাথায় আসতো যে এমনটা যেন হয়েছে যে আমি স্বপ্ন দেখছিলাম, আমার ঘুম ভাঙলে আমি ওটা দেখতে পাবো। এমন কোনো কিছু ইচ্ছা করে যে যে কন্টেন্টটা আপনি তৈরি করতে চান, যেটা এখনো তৈরি করা হয় নাই, এরকম যদি জানতে চাই? হ্যাঁ, এরকম অনেক কন্টেন্ট আছে যেটা আমার হাজব্যান্ডের ব্যাপারে অনেক, আমি যেহেতু আজকে উনি মারা গেছে 4 মাসের বেশি হয়েছে, তো ওনার সম্পর্কে অনেকের অনেক কিছু জানার ইচ্ছা আছে যেটা আমি এখনো আমার পেজের মধ্যে বলা হয় নাই। তো এরকম কিছু জিনিস আমি মাথায় রাখছি যে আমি আমার পাবলিকের আমার দর্শকদের আমি জানাবো। তো ওগুলো আমি চেষ্টা করব যে সুন্দর করে উঠাই দেওয়ার জন্য। আর এ পর্যন্ত আমি 4.5 মাস হয়ে গেছে, এ পর্যন্ত আমি এখনো কোনো ভিডিওতে এখন আর ভয়েস দিই নাই। আগে যেগুলো দিছি সেগুলো আমি দিছি। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমার ছেলে এগুলাকে এখন বেশি করে। তো ও তো বাচ্চা মানুষ, হয়তো বা সব কিছু গোছায় বলতে পারে না, সব কিছু বুঝাইতে পারে না। তো আমি চেষ্টা করতেছি যে 4 মাস 10 দিন যাওয়ার পরে আমি বলবো যে সবাইকে যেটা বলার। আমরা শুনলাম আপনার জীবনের গল্পগুলো, এই জীবনের গল্পগুলো মানুষের জন্য অনুপ্রেরণার হয়ে থাকুক, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। একজনের হাসি কান্নার সংগ্রামের গল্প অন্যজনের জন্য যেন অনুপ্রেরণার হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জীবনের এই কঠিনতম এই যে হাসি কান্না যে কন্টেন্টগুলো আপনারা তৈরি করেন, সচেতন তৈরি করেন, মানুষের মাঝে হাসি ছড়িয়ে দেন, এটা অন্যর জন্য অনুপ্রেরণা হোক, এটাই প্রত্যাশা থাকবে আপনাদের জন্য এবং রিনাস খাবার দাবার পেজের জন্য, আপনার 2 ছেলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ।